আজকে আমাদের উইক 3 এর ক্লাস লেসন 5 এন্ড লেসন 6। তো এর আগে আমরা যে 2 উইকে ক্লাস নিয়েছি লেসন 1 থেকে 4, সেটা থেকে আমরা দেখেছি কিভাবে লিনিয়ার সিস্টেমকে সলিউশন করতে হয়। আমরা 3টা মেথড সম্পর্কে আলোচনা করেছি। তো ও পর্যন্তই আমাদের লিনিয়ার ইকুয়েশনের যে কাজটুকু ছিল আপাতত ও পর্যন্ত থাকবে। এরপর আমরা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টটা পড়ে আবার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সাথে যে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে সম্পর্কটা আছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সাথে যে লিনিয়ার ইকুয়েশন অথবা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে রিলেশন আছে বা যেটার মাধ্যমে দুটাকে কম্বাইন করে নতুন একটা পদ্ধতি বা কোনো অ্যাপ্লাই করা যায়, সেই জিনিসটা আমরা শিখবো। সো সেই হিসাবে আমাদের আগে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টটা আগে পড়া দরকার। সো আমরা আজকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে পড়াশোনা করব। এরপর আবার আমরা লিনিয়ার ইকুয়েশনেরই টপিকসে চলে যাব, কিন্তু অন্যরকম ওয়েতে যাব। তখন ম্যাট্রিক্স সেখানে ইনক্লুড থাকবে বা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট দুটোই সেখানে ইনক্লুড থাকবে। সেরকম কিছু ইনভার্স ম্যাট্রিক্স করাটা আমরা শিখবো, সেটা আমরা দুটা পদ্ধতিতে শিখবো। একটা ম্যাট্রিক্স এবং লিনিয়ার ইকুয়েশনের যে কম্বিনেশন আছে সেটার অ্যাপ্লাই করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা ওই জাতীয় জিনিসগুলো মানে বের করা শিখবো। তো যার কারণে আজকে যে লেসনটা থাকবে ম্যাট্রিক্স রিলেটেড জিনিসই থাকবে, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট দুটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো প্রথমে আমরা ম্যাট্রিক্স থেকে শুরু করি। A matrix is a rectangular array of numbers. তো এটা বলাই হয়েছে যে আয়তাকার সুবিন্যস্ত পদ্ধতি যেটা, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। The numbers in the array are called entries in the matrix. তো ম্যাট্রিক্স এর ভিতর যে এলিমেন্ট গুলো থাকে এগুলোকে বলা হয় এন্ট্রি নামে ডাকা হয় একে। যেমন 1 একটা এন্ট্রি, 2 একটা এন্ট্রি এখানে। তো এইভাবে লেখা হয়। আর ম্যাট্রিক্স কে তো কিভাবে লেখা হয় সেটা তোমরা জানো। ম্যাট্রিক্সে দুটো জিনিস থাকে, সারি এবং কলাম, যেটাকে ইংরেজিতে বলে রো এন্ড কলাম। তো রো এখানে আমি আগেও প্রথমে যখন লিনিয়ার ইকুয়েশন পড়াইছি তখন আমি অগমেন্টেড ম্যাট্রিক্সের সময় বলেছি রো এবং কলাম সম্পর্কে। তো এখানে জাস্ট ওইগুলোই লেখা আছে। আর ম্যাট্রিক্স কে বড় হাতের লেটার দিয়ে লেখা হয়, কিন্তু ভিতরে যে এন্ট্রিটি থাকে বা ভিতরে যে এন্ট্রি থাকে সেগুলো সবসময় ছোট হাতের অক্ষর হয় বা সংখ্যা হয়, যে কনস্ট্যান্ট যে কোনো জিনিস হয়। তো ম্যাট্রিক্স এন বাই এম ক্রস এন ম্যাট্রিক্স কিভাবে লেখা যায় এগুলো তো আমার দেখানোর কিছু নাই, কারণ যেহেতু তোমরা অলরেডি ম্যাট্রিক্স সম্পর্কে জানো। তো আমি ম্যাট্রিক্সের বিভিন্ন রকম মানে টাইপস আছে সেই সম্পর্কে একটু আলোচনা করি এখানে। আজকের ক্লাসে মেইনলি ম্যাট্রিক্সের বেসিকটা দেখবো আর ডিটারমিনেন্ট কিভাবে করতে হয় ওটাই দেখবো। তো আগে আমরা ম্যাট্রিক্সের টাইপগুলো দেখে নিই, ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করি একটু। এখানে স্কয়ার ম্যাট্রিক্স এন্ড মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স এ উইথ n rows and n columns is called a square matrix of order n। তো এখানে যদি একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বলবো। তো ওই কথাগুলো এখানে লিখেছে, এটা দেখে নেবে জাস্ট। আর ডায়াগোনাল কাকে বলে এই জিনিসটা একটু দরকার। মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্সের আগে ডায়াগোনাল কাকে বলে, মেইন যে ডায়াগোনাল, যে একটা এটাকে যদি যেহেতু বলছি আয়তকার সুবিন্যস্ত পদ্ধতি, তো এটাকে যদি আয়তকার হিসাবে খেয়াল করো তাহলে থার্ড ব্র্যাকেটের এখানে দুটো যদি তোমরা যোগ করে দাও তাহলে কিন্তু একটা বড় আয়তক্ষেত্র হয়ে যায়। তো আয়তক্ষেত্রের এই যে এলিমেন্ট গুলো বরাবর আছে এটাকে মেইন ডায়াগোনাল বা ডায়াগোনাল বলা হয়। মেইন ডায়াগোনাল হচ্ছে এখানে যদি এন্ট্রি গুলোকে আমরা এভাবে নামকরণ করি, প্রথমটাকে A1 অন পজিশন, 1 অন দ্বারা এখানে বোঝাচ্ছে ফার্স্ট রো, প্রথমটা দ্বারা রো বোঝায়, পরেরটা কলাম বোঝায়। তো A1 অন মিন্স ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের এলিমেন্ট। তো এইভাবে A12 মানে ফার্স্ট রো এর সেকেন্ড কলাম এভাবে করে লেখা হয়েছে n সংখ্যক বার। আবার সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম, এভাবে করে সেকেন্ড রো। তো এই যে আমরা ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো নিলাম, এই ডায়াগোনাল মেইন ডায়াগোনাল, এই যে এই মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটাকে বলা হচ্ছে মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা ম্যাট্রিক্স থেকে এই পর্যন্ত যে বললাম? কারো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার। আচ্ছা, ওকে। এরপর ম্যাট্রিক্স ফর্ম এ লিনিয়ার সিস্টেম।
কিভাবে একটা মানে ম্যাট্রিক্সকে আমরা যেহেতু লিনিয়ার অ্যালজাবরা পড়তেছি, সবসময় আমাদের যেখানেই যাব লিনিয়ার অ্যালজাবরাটা বা লিনিয়ারের সাথে লিঙ্কিংটা আমরা খুঁজবো। যেহেতু আমরা অলরেডি দেখি যে লিনিয়ার সিস্টেমের সাথে কিন্তু ম্যাট্রিক্সের খুব একটা ক্লোজ রিলেশন আছে, যেটা আমরা দেখেছি অগমেন্টেড ম্যাট্রিক্স হিসাবে আমরা প্রত্যেকটাকেই তো ওইভাবে করে সলভ করেছি। সো এখানে ওই জিনিসটাকে আসলে কিভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে লিখলাম সেই ফর্মটা একটু এখানে আলোচনা করেছে, আমরা একটু করি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন টু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে ব্যাপারটা আছে এটা মানে লিনিয়ার ইকুয়েশনে খুব একটা বড় ভূমিকা পালন করে। তো কনসিডার একটা এম লিনিয়ার ইকুয়েশন এন্ড এন আননোনস, এই কথাটা তো আমরা আগেও দেখেছি যে এখানে এম সংখ্যক ইকুয়েশন থাকবে আর x1 x2 ডট ডট xn মানে এন আননোনস, মানে xn ও x1 থেকে xn পর্যন্ত আননোন ভেরিয়েবল গুলো থাকবে। তো এই কথাগুলো এখানে লিখেছে। তো এই যদি ম্যাট্রিক্স, এই পুরো সিস্টেমটাকে যদি একটা ম্যাট্রিক্স হিসাবে কল্পনা করি তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সমান সমান আছে সমান সমানের পরের গুলোকে একটাতে লিখবো আর সমান সমানের আগের গুলোকে একসাথে লিখবো, কারণ সমান সমানের পরের গুলোর সাথে আগের গুলোর কিন্তু ওইভাবে রিলেশন হয় না, কারণ দুইটা আলাদা, দুই পাশে আছে। তো সেই হিসাবে দেখো এখানে সব ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো লেখা হয়েছে। এখানে যে প্রত্যেকটা, এটা একটা কলম, এটা একটা মানে ম্যাট্রিক্স এখানেও একটা উৎপন্ন হয়েছে, এখানেও একটা ম্যাট্রিক্স উৎপন্ন হয়েছে, দুইটা ম্যাট্রিক্স উৎপন্ন হয়েছে। তো এখানে যদি লেখা হয়, এখানে যে কাজটা করা হয়েছে গুণ আকারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কথা বলা হয়েছে। তো এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্স যেটা ছিল এই ম্যাট্রিক্সটাকে যদি এভাবে গুণ আকারে লেখা হয়, দেখো আমাদের কাজ ছিল এখানে x1 x2 xn যে আছে কনস্ট্যান্ট, সরি ভেরিয়েবল গুলো, ওইগুলোকে আমরা আলাদা একটা ম্যাট্রিক্স ফরম্যাট লিখতে পারি। সেটাকে যদি এইভাবে লেখা হয় তো দেখা যাবে যদি এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স পরস্পর গুণ করো, এটা যদি এ ধরো আর এটাকে যদি বি ম্যাট্রিক্স ধরো, দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে এই উপরেরটাই পাওয়া যাবে। তো জাস্ট উপরেরটা থেকে নিচেরটা লেখা হলো, বাট মেইনলি যেটা হচ্ছে প্রথমে এটা গুণ করলে এটা পাওয়া যাবে, এইভাবে করেই আসলে লেখা হয়েছে। কেন করা হয়েছে? কারণ আমরা যখন দেখেছি অগমেন্টেড ম্যাট্রিক্স লিখি তখন কি করতাম, তখন কিন্তু আমরা ভেরিয়েবল গুলো লিখতাম না, ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট গুলো ছিল শুধুমাত্র সেগুলোই লিখতাম। তো ওটা লেখার কারণটা কি বা ওটা কিভাবে আসছে সেটা দেখানোর জন্যই এখানে এভাবে ভাঙায় ভাঙায় দেখাইছে যে এটা আসলে যে আমরা ইকুয়েশনের যে আমরা এগুলো লিখি না, মানে ভেরিয়েবল গুলো যে লিখি না ম্যাট্রিক্স যেটা গঠন করি অগমেন্টেড ম্যাট্রিক্সে, কেন লিখি না? কারণ হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আসছে এবং যেহেতু ওই ভেরিয়েবল গুলো বের করতে হয় তো ওইটাকে একপাশে নিয়ে যাওয়া হয়, বাকি সব একপাশে নিয়ে আসা হয়। তো খেয়াল করে দেখো তাহলে এই পুরো বড় ম্যাট্রিক্সটাকে যেটা আছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলা হয় এটাকে, যে এই ম্যাট্রিক্সটা যার কোএফিসিয়েন্ট মানে শুধুমাত্র কোএফিসিয়েন্ট গুলো নিয়েছি, ভেরিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্ট ছিল, কোএফিসিয়েন্ট অথবা কনস্ট্যান্ট যেটাকে আমি বলেছিলাম, তো ওইটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট। তাহলে x1 এর সাথে কোএফিসিয়েন্ট, x2 এর সাথে এভাবে যেভাবে কোএফিসিয়েন্ট গুলো আছে ওগুলো আমরা লিখেছি। তো এই যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা এখানে উৎপন্ন হয়েছে, এই যে ম্যাট্রিক্সটা এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ দ্য সিস্টেম। তো আর এখানে যে এক্স এর ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা যদি এক্স দ্বারা প্রকাশ করি, আর এই যে বি মানে কনস্ট্যান্টের যে ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি বি হিসাবে মানে কল্পনা করি, মানে আমি ডেজিগনেট করতেছি ম্যাট্রিক্স গুলোকে নামকরণ করতেছি। প্রথম ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি, পরবর্তী যে ভেরিয়েবলের ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি যেহেতু এক্স এর ভেরিয়েবল এগুলো, পরেরটাকে আমরা ধরে নিয়েছি কনস্ট্যান্ট যেহেতু এটাকে বি হিসাবে আমরা ধরে নিয়েছি, তিনটা ম্যাট্রিক্স ধরে নিয়েছি। তো এই সিস্টেমটাকে তখন যদি আমি মনে করি যে শুধুমাত্র আমরা নাম দিয়ে লিখবো তাহলে আমাদের ম্যাট্রিক্সের যে ফর্মটা আসে সেটা হয়ে যায় ax is equal to b, এবং এই ax is equal to b এটাই হচ্ছে ম্যাট্রিক্স এবং আমাদের যে লিনিয়ার সিস্টেম এর মধ্যে যে ম্যাথমেটিক্যাল যে ফর্মটাকে বলা হয় ম্যাট্রিক্স ইকুয়েশন ফর্ম। যেটা ম্যাট্রিক্সকে যদি ইকুয়েশন ফর্মে লেখা হয় তাহলে যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে ax is equal to b। এটাকে মনে রাখতে হবে যে যদি কেউ জিজ্ঞেস করে যে ম্যাট্রিক্স এবং লিনিয়ার সিস্টেমের ইকুয়েশনটা বলো, মানে এদের যে রিলেশনের ইকুয়েশনটা আছে তাহলে হবে ax is equal to b। তো আমি যেটা বললাম ম্যাট্রিক্স এবং লিনিয়ার সিস্টেম যেটা আমরা পড়লাম, লিনিয়ার সিস্টেম এবং ম্যাট্রিক্স সিস্টেম যেটা ম্যাট্রিক্স আছে এদের মধ্যে যদি রিলেশন আকারে লিখতে বলা হয় তাহলে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেই ইকুয়েশনটা হবে ax is equal to b, যেখানে এ হচ্ছে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে হয় আমি বলেছি যে শুধুমাত্র ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স।
আর এক্স হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, এক্স হচ্ছে এখানে একটা ভেরিয়েবলের ম্যাট্রিক্স, আর বি হচ্ছে একটা কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। এভাবে করে আমরা যদি একটা ম্যাট্রিক্স এবং সিস্টেম লিখি যেটা ম্যাট্রিক্সের মাধ্যমে লেখা হয়েছে, তাহলে এই সিস্টেমটা হচ্ছে যে লিনিয়ার সিস্টেম আর ম্যাট্রিক্স সিস্টেমের মধ্যে একটা সম্পর্ক বা একটা একজনকে আরেকজনের রূপান্তর করার পদ্ধতি। তো এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তো এইটাকে যদি আমরা এবার এক্স ইজ ইকুয়াল টু বি, এটাকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করি বা অ্যাডজয়নিং করি, যদি আমাদের এখানে এক্স এর মান যেহেতু বের করতে হয়, তাহলে এক্সটাকে আমরা সমান সমানের এর পাশে নিয়ে যাই আর বিটাকে আমরা এ পাশে নিয়ে আসি। তো এটাকে এভাবে লেখা হয়, অ্যাডজয়নিং করে যদি লেখা হয় তাহলে এ অ্যাডজয়েন অফ বি, এটা করলে যে আমরা যে এই যে পাশে বিটা লিখেছিলাম বি1 বি2 ডট ডট বিএম, মানে কনস্ট্যান্ট গুলোকে আমরা পাশে লিখে দিতাম, যে সমান সমানের পরে যেটা ছিল ওটা পাশে লিখে দিতাম, ওটা ওইভাবে আসছে যে এক্সটাকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে আর বি বা যেটা আমাদের ইকুয়েশনের সমান সমানের পরে ছিল ওইটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে। তো এভাবে করে আসলে ম্যাট্রিক্সকে লিনিয়ার সিস্টেম এবং ম্যাট্রিক্সের মধ্যে একটা বন্ডেজ তৈরি করা হয়েছে। তো এটুকু সব বুঝতে কারো সমস্যা আছে কিনা, এটুকু সম্পর্কে কিন্তু আমি আগেই অগমেন্টেড ম্যাট্রিক্স পড়ানোর সময় বলেছিলাম, বাট তারপর এখন একটু আলোচনা করলাম যে আসলে বিস্তারিত ভাবে আসছে কোথা থেকে সেটা সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। কারো যদি সমস্যা থাকে বলতে পারো। জি না স্যার, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা শিখবো, সো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো আমাদের অঙ্কে বা ম্যাথে যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, বা আরো যে কয়টা পড়াবো সে কয়টা কিন্তু আমরা ম্যাথে ইমপ্লাই করবো বলে আমি পড়াচ্ছি। এখন থেকে যেগুলো পড়াবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু মানে আমরা যখন ম্যাথ গুলো করবো তখন এটা দরকার হবে। সো আমি এখানে বলতেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ইফ এ ইজ অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, তার মানে এম সংখ্যক রো এন সংখ্যক কলাম আছে, দেন দ্য ট্রান্সপোজ অফ এ ইজ ডিনোটেড বাই এ ট্রান্সপোজ, এ টি দ্বারা প্রকাশ করা হয়, উপরে দেওয়া হয়, অথবা এখানে একটা ডট দিয়েও বা এটাকে একটা ডট দিয়েও প্রকাশ করা যায়। তো ইজ ডিফাইন্ড টু বি দা এন ক্রস এন ম্যাট্রিক্স, তার মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের যেটা রো থাকবে সেটা কলম হয়ে যাবে, যেটা কলম থাকবে সেটা রো হয়ে যাবে। যেমন খেয়াল করে দেখো, উদাহরণ দেওয়া হয়েছে এখানে বি ম্যাট্রিক্সটাই খেয়াল করে দেখো, ছোট আছে আমি দেখাচ্ছি। এখানে বি একটা ম্যাট্রিক্স আছে, এখানে কয়টা রো আছে এবং কয়টা কলম আছে এটা আমাদের আগে দেখতে হবে। দেখো এখানে একটা রো, দুটা রো, তিনটা রো আছে এবং দুটা কলম আছে, তার মানে একটা 3x2 ম্যাট্রিক্স, তার মানে 3/2 ম্যাট্রিক্স আছে। তো এটাকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে আমাদের এটা হয়ে যাবে একটা 2/3 ম্যাট্রিক্স, তার মানে তখন রো এর সংখ্যা হবে দুটা, কলমের সংখ্যা হয়ে যাবে তিনটা। এবং বলা হয়েছে যে যদি এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তখন হবে রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে। তো আমরা যেকোনো একটাকে মানে থিম নিয়ে কাজ করতে হবে বা একটাকে ধরে কাজ করতে হবে। তো আমরা সাধারণত যেহেতু রো নিয়ে কাজ করতেছি, তাহলে ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, ফার্স্ট রোতে আছে 2 3, দেখো এটা ফার্স্ট কলাম হয়ে গেছে ট্রান্সপোজের সময়। সেকেন্ড রো আছে 1 4, সেকেন্ড রো হয়ে গেছে 1, সরি সেকেন্ড কলাম হয়ে গেছে 1 4। থার্ড রো আছে 5 6, আর থার্ড কলাম তখন ট্রান্সপোজের সময় হয়ে গেছে 5 6। তো এইভাবে ট্রান্সপোজটা করা হয়। এরপর ট্রেস অফ এ ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সের ট্রেস বলতে হয়, ট্রেস হলো এর ডায়াগোনাল বরাবর যে মেইন ডায়াগোনাল বরাবর যে এন্ট্রি গুলো আছে এদের যোগফল যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় তার ম্যাট্রিক্সের ট্রেস। তো ট্রেসকে টিআর দ্বারা প্রকাশ করা হয়, টিআর তারপর ব্র্যাকেটে যে ম্যাট্রিক্সটা থাকবে ওইটার নামটা থাকে। তো সাম অফ দ্য এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল অফ এ, তার মানে হচ্ছে মেইন যে ডায়াগোনাল আছে আমাদের জানা আছে, যেমন এখানে A11 A22 A33, এই পজিশনটা আমাদের মেইন ডায়াগোনাল। এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে তাদের যোগফল, এই যে লেখা হয়েছে টিআর অফ এ ইজ ইকুয়াল টু A11 প্লাস A22 প্লাস A33। অথবা যদি এটা একটা ম্যাট্রিক্স হিসাবে খেয়াল করো, এখানে একটা 4/4 ম্যাট্রিক্স থাকতেছে। তো খেয়াল করে দেখো ট্রেস ম্যাট্রিক্সের সময় কিন্তু একটা কথা বলা আছে, ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা অবশ্যই স্কয়ার হতে হবে। তাহলে ট্রেস হওয়ার জন্য কন্ডিশনটা কিন্তু আমাদের জানা হবে, যে আমরা যখন যখন প্রথমে বললাম যে প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বললাম তখন কিন্তু সেখানে স্কয়ার ম্যাট্রিক্সের কথা বলা হয় নাই, সেখানে রো কলামের মধ্যে পার্থক্য থাকতে পারে, বাট ট্রেস অফ ম্যাট্রিক্স যখন বের করবো তখন অবশ্যই ম্যাট্রিক্সটাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, আর স্কয়ার ম্যাট্রিক্স হলে রো যে কয়টা থাকবে কলমও সেই কয়টা থাকবে। সো এখানে একটা বি ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এখানে দেখো
চার 1 2 3 4 চারটা রো আছে, চারটা কলাম আছে। তো এর বরাবর আয়তক্ষেত্র পাইলাম। এই আয়তক্ষেত্রের মেইন ডায়াগোনাল হচ্ছে 1 5 সরি -1 5 7 এন্ড 0। এইগুলোর সব যোগফল করলে যেটা আসবে সেটাই হচ্ছে ট্রেস অফ বি এখানে। তো এরপরে আমাদের আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ স্কোয়ার ম্যাট্রিক্স উইথ ওয়ান্স অন দ্য মেইন ডায়াগোনাল এন্ড জিরোস এলসওয়্যার ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ আইডেন্টিটি এলিমেন্ট গুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দরকার। যেমন আমরা বলেছি যে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে কি, মানে আইডেন্টিটি হচ্ছে 0, আর মাল্টিপ্লিকেশনের জন্য আইডেন্টিটি হচ্ছে 1। আবার ম্যাট্রিক্সের জন্য যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে সেটাও একটা সেটার সংজ্ঞাটা আমরা বললাম যে এই একটা এক্স স্কয়ার ম্যাট্রিক্স হবে যার মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেটা শুধু 1 থাকবে, শুধু 1ই থাকতে হবে। আর বাকি বাকি সব এন্ট্রি 0 হবে, 0 হতে হবে। তাহলে তাই সেই ম্যাট্রিক্সটাকে অবশ্যই আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স বিভিন্ন রকম হতে পারে। একে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আই যদি I1 বলি তাহলে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে সেখানে একটা রো এবং একটা কলম থাকবে। যেমন প্রথমে শুধু 1, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি যদি, এটা হচ্ছে আমাদের I1 এর মান। I2 মানে হচ্ছে এখানে দুইটা রো থাকবে, দুইটা কলম থাকবে। যেমন এখানে খেয়াল করো, দুইটা রো, একটা রো, একটা রো, একটা কলম, একটা কলম, 2x2 ম্যাট্রিক্স। দ্যাট মিন্স I2 যেটাকে বলবো। তো খেয়াল করে দেখো এখানে এই পজিশন আর এই পজিশন হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট, মেইন ডায়াগোনাল। তো এই ডায়াগোনালে 1 আছে আর বাকি সব জায়গায় 0 আছে। এবার যদি একটা 3x3 ম্যাট্রিক্স, 3 ম্যাট্রিক্সের স্কয়ার ম্যাট্রিক্সটা খেয়াল করি, তাহলে আমাদের মেইন ডায়াগোনাল আছে এই যে তিনটা পজিশন A11 A22 A33 পজিশনে আমাদের 1 থাকবে, বাকি সব জায়গায় 0 থাকবে। তারপরে দেখো খেয়াল করে এখানে একটা 4x4 ম্যাট্রিক্স আছে, এর মেইন ডায়াগোনাল বরাবর 1 আছে, বাকি সব জায়গায় 0 আছে। তো এইভাবে করে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। যদি আমরা এরকম বলি যে I3 দ্বারা কি বোঝায়, I3 দ্বারা যদি বলা হয়, প্রশ্ন করা হয়, তাহলে বলতে হবে যে I3 দ্বারা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝানো হয় যার তিনটা রো আছে এবং তিনটা কলাম আছে এবং মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 1 হবে আর বাকি সব জায়গায় 0 হবে। যদি এরকম জিজ্ঞাসা করা হয় তাহলে এভাবেই বলতে হবে। বা এটা জানার জন্য আমি বললাম, ম্যাথও আমাদের লাগবে, সামনে যে ম্যাথগুলো করবো সেখানে লাগবে। তো এরপরে যেটা আছে ইনভার্টেবল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে ইনভার্টেবল কখন বলবো? একটা ম্যাট্রিক্স যদি এ হয়, স্কয়ার ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে এই ক্ষেত্রে। ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স এন্ড ইফ বি এ ম্যাট্রিক্স অফ দ্য সেম সাইজ ক্যান বি ফাউন্ড সাচ দ্যাট। তো আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে আর একটা নতুন ম্যাট্রিক্স বি যদি ওইভাবে ফর্ম করা যায় যেটার সাইজ একই হবে, তার মানে সেটাও একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে। সাচ দ্যাট, কন্ডিশন হচ্ছে এটা। ইনভার্টেবল ম্যাট্রিক্সের যদি জিজ্ঞাসা করা হয় যে ইনভার্টেবল ম্যাট্রিক্সের কন্ডিশনটা বলো, সেক্ষেত্রে এই কথাটুকু বলতে হবে এ বি, যে আমি যেটা মার্কিং করেছি, এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই দ্বারা আইডেন্টিটি এলিমেন্ট বোঝা, আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তো এ বি যদি গুণ করা হয় তাহলে যদি আই পাওয়া যায়। হ্যাঁ বলো। স্কয়ার ম্যাট্রিক্সে যে কয়টা কলাম থাকবে সেই কয়টাই রো থাকবে, হ্যাঁ তাকে অবশ্যই। বলেন। হ্যাঁ, আচ্ছা, ইনভার্টেবল ম্যাট্রিক্সের মেইন কন্ডিশনটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই, যেখানে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এ যদি ম্যাট্রিক্স হয় একটা 3 বাই, যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই 3/3 যদি ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করি এ, তাহলে বি ও এমন একটা ম্যাট্রিক্স হবে যেটা 3/3 হতে হবে এবং তাদের যে গুণফল হবে হয় এ ইন্টু বি গুণ করি অথবা বি ইন্টু এ যদি করি। আরেকটা জিনিস খেয়াল রেখো যে ম্যাট্রিক্সে কিন্তু আমরা যেমন স্বাভাবিক নিয়মে যোগ করি, এ বি গুণ করলে কি হয়, মানে যদি দুইটা সংখ্যা গুণ করি 2 গুণ 3 ইজ ইকুয়াল টু 6, আবার 3 গুণ 2 এটা করলেও কি 6 আসে। কিন্তু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সেরকম নাও আসতে পারে, কারণ এ থেকে বি যদি গুণ করি তাহলে একটা জিনিস আসবে, বি থেকে এ গুণ করলে আরেকটা জিনিস আসতে পারে, এটা হতেই পারে। কিন্তু সেরকম না হয় যদি সমানই হয়, যে এ বি ইজ ইকুয়াল টু বি এ হয় এবং উভয়ই যদি উভয়ের মানে যদি আই হয়, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, এরকম একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে আমরা সেই কন্ডিশনটাকে, তাহলে আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল বা তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব। তো এখানে প্রশ্ন আছে নাকি কারো, বলো। স্যার এই আরেকবার যদি বলতেন ভালো হতো। ইনভার্টেবলটা আবার একটু বুঝাই দেন স্যার, অন্যগুলো বুঝছি স্যার, এটা প্রবলেম, এটা আবার বুঝাই দেন। আচ্ছা, আর এটা কি এরকম যে কোন ম্যাট্রিক্সে এমন একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সে ইনভার্টেবল ম্যাট্রিক্স বলে, এরকম কিছু?
হ্যাঁ এরকমই কিছু, তাহলে ওই বি যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার তাহলেই বলা হবে ওই বি ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে জিনিসটা বুঝতে পারছো? প্রত্যেকটার মানই তো স্যার সমান হতে হবে না স্যার? হুম। প্রত্যেকটা মানই তো স্যার সমান হতে হবে স্যার। এ বি ইকুয়াল বি এস ইকুয়াল স্যার আই। হ্যাঁ, যদি এটা তো গুণ করতে হবে, এটা তো এমন না যে সমান থাকতে হবে, না সমান থাকলেই যে গুণ করলে আই আসবে এরকম না, এটা বিভিন্ন রকম হতে পারে। ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে তো কম বেশি তোমাদের ধারণা আছেই যে কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়। ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে তো খেয়াল রাখতে হয় যে প্রথম ম্যাট্রিক্সের রো পরের ম্যাট্রিক্সের কলম, এইভাবে হিসাব করে তো করতে হয় যে কলম প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা পরের ম্যাট্রিক্সের কলম সংখ্যা যদি সমান হয় তাহলেই আমরা গুণ করতে পারবো, না হলে তো গুণ করা যাবে না। ওই হিসাবে গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে আমাদের এরকম আসে কিনা। এরকম আসলে তাহলেই আমরা বলবো যে ম্যাট্রিক্সটা ইনভার্টেবল এবং এর ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বি। যদি এরকম হয় একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলা হয়, তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে এমন একটা ম্যাট্রিক্স নির্ণয় করি যেটা এভাবে গুণ করলে আই হয়। সাধারণত আমরা এখানে কন্ডিশনটা পড়তেছি, তোমাদের এই সূত্র এই যে আমাদের আছে এ বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই, এটা তোমার প্রমাণ করতে হবে না, কারণ এই সূত্রে প্রমাণ করাটা টাফ হয়ে যাবে, কারণ বি ম্যাট্রিক্স এভাবে তোমরা বের করতে পারবে না। সো তার জন্য ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার অন্যান্য পদ্ধতি আছে, সেটা আমরা দেখবো। বাট আমার মেইন যে কন্ডিশন, কেউ যদি তোমাকে এ বি ইন্টু হ্যাঁ বলো, এ বি ইন্টু বি, এ ইন্টু যদি আই হয় তাকে কি বলবো স্যার? এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু যদি আই হয় তাহলে আমরা বলবো যে এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স ম্যাট্রিক্স করা যায়, এবং সেক্ষেত্রে বি হলো এর ইনভার্স ম্যাট্রিক্স। এখানে বলা আছে যে বি ইজ কল্ড অ্যান ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, তাহলে এই বিটাকে বলবো এর ইনভার্স ম্যাট্রিক্স। আর এ ইজ সেড টু বি ইনভার্টেবল, এখানে কিন্তু দুইটা কথা, একটা হচ্ছে ইনভার্টেবল আর একটা হচ্ছে ইনভার্স। আমরা বলবো এ ম্যাট্রিক্সকে ইনভার্টেবল মানে এ ম্যাট্রিক্সকে ইনভার্স করা যায় এবং তার ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বি, যদি এরকম কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে আমার তো দেওয়া থাকবে এ ম্যাট্রিক্স, আমার তো বি ম্যাট্রিক্স দেওয়া থাকবে না, আমি বি ম্যাট্রিক্সটাকে বের করে ধরে নিব, ধরে নিয়ে গুণ করে দেখবো যে আই আসছে, তখন আমরা বলবো হ্যাঁ এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায়। এবং এ ম্যাট্রিক্সের তাহলে ইনভার্স কোনটা, তাহলে বি হচ্ছে এর ইনভার্স ম্যাট্রিক্স, যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করছে। স্যার বুঝতে পারছি। আর যদি এরকম হয় if no such matrix B can be found then A is said to be singular, তার মানে যদি এরকম কোনো একটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হতেই পারে যে এরকম অন্য কোনো ম্যাট্রিক্স নাই যা দিয়ে গুণ করলে সে আই কে নিয়ে আসবে বা আই কে রিপ্রেজেন্ট করবে, তাহলে আমি সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের ইনভার্স করা যায় না তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যেটাকে ইনভার্স করা যায় তাকে বলা হয় ইনভার্টেবল ম্যাট্রিক্স অথবা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, ইনভার্টেবল হলেই তো নন সিঙ্গুলার হবে? হ্যাঁ অবশ্যই এখানে বলাই আছে ইনভার্টেবল অর নন সিঙ্গুলার, তাহলে একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল হলেই তাকে আমি বলতে পারি এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি এরকম ইনভার্টেবল এর কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে আমরা বলবো এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, বিকজ এটার ইনভার্স করা যায় না। আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার বুঝতে পারছি। না স্যার। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। A square matrix in which all the entries of the main diagonal are 0 is called a diagonal matrix. তো এখানে আমার ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে আমরা যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছি তার সাথে কিছুটা রিলেটেড আছে, যেমন A square matrix in which all the entries of the main diagonal are 0, তার মানে মেইন ডায়াগোনাল ব্যতীত বাকি সব এলিমেন্ট 0 হবে। আর আমাদের ওখানে কন্ডিশন দেওয়া ছিল যে মেইন ডায়াগোনাল বাহিরে সব এলিমেন্ট 0 হবে, কিন্তু মেইন ডায়াগোনালে শুধু 1 থাকবে, সেটা কিন্তু বলে দেওয়া ছিল। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সে কিন্তু ওটা বলা নাই, মেইন ডায়াগোনালে তুমি চাইলে 1 বসাতে পারো আর অন্য কোনো যে কোনো সংখ্যাও বসাইতে পারো, বাট মেইন ডায়াগোনালের বাইরে যে এলিমেন্টগুলো সেগুলো অবশ্যই 0 হতে হবে। পার্থক্য কিন্তু এটাই। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কে ডি দ্বারা প্রকাশ করা হয়, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর এই যে আমাদের এখানে বলা আছে, এখানে একটা দেখো, আমরা তাহলে বলতে পারি যে আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে সেটাও কিন্তু এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। সকল ডায়াগোনাল কি বলে সকল আইডেন্টিটি ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু সকল ডায়াগোনাল ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স না। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে থাকে আর কি, এভাবে বলা যায় বললাম। সো আমরা এরপরে দেখি
ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আমাদের দরকার। এই স্কয়ার ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য এন্ট্রিজ অ্যাবভ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো ইজ কল্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দুটা ট্রায়াঙ্গুলার, একটা যদি তুমি খেয়াল করো, এই যে আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি, যেহেতু একটা আয়তকার, একটা মানে আয়তকার জিনিসকে যদি ডায়াগোনাল বরাবর ভাগ করা হয় বা আয়তক্ষেত্রের যদি কর্ণ বরাবর এটাকে ভাগ করা হয়, তাহলে কিন্তু আমরা তাকে দুইটা পার্ট পাই বা দুইটা তখন ত্রিভুজ উৎপন্ন হয়। খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে উপরে একটা ত্রিভুজ আর একটা নিচে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো একটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার, একটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার বলা হয়। তো কখন বলা হবে? A square matrix in which all the entries above the main diagonal are zero is called lower triangular. তো lower triangular হলে আমাদের যে মেইন ডায়াগোনাল আছে তার নিচের এলিমেন্ট of the main diagonal above the main diagonal is are zero, তার মানে above the main diagonal, এই যে দেখো লেখা আছে অ্যাবভ দ্য মেইন ডায়াগোনাল, উপরের এলিমেন্ট যেগুলো থাকবে সেগুলোতে জিরো হবে, আর নিচের যে মেইন ডায়াগোনাল সহ তার নিচের যে এলিমেন্ট গুলো থাকবে সেটাকে বলা হবে মানে লোয়ার ট্রায়াঙ্গুলার। তার মানে লোয়ার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর থেকে শুরু করে তার নিচের এলিমেন্ট গুলো সংখ্যা হতে হবে, বাট উপরের এলিমেন্ট গুলো মেইন ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো জিরো হবে, তাহলে সেটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার। আর আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে বিপরীতটা, যদি তাহলে যদি যে মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলো যদি জিরো হয় আর উপরের এলিমেন্ট গুলো অন্য সংখ্যা থাকে, তাহলে সেটাকে বলবো আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এই আইদার যে কোনো একটা যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আপার ট্রায়াঙ্গুলার হলেও হবে অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার হলেও হবে। তার মানে ট্রায়াঙ্গুলারের দুইটা পার্ট, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে মেইন ডায়াগোনালের উপরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো জিরো হবে, আর আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে মেইন ডায়াগোনালের নিচের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো জিরো হবে। তো এই দুইটা কিন্তু পার্থক্য আছে এখানে। তো এটা ছিল আজকে ফার্স্ট লেসন। জাস্ট আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন জিনিসগুলো শিখলাম, ম্যাট্রিক্সের বিভিন্ন যে টপিকস গুলো আছে বা বিভিন্ন যে প্রকারভেদ আছে সেগুলো কিন্তু আমরা দেখলাম। তো এখানে করা কোশ্চেন থাকলে করতে পারো। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার অনেক ভাগ তো, স্যার অনেক কিছু এক্সাম্পল জানা হবে। দিয়ে স্যার বোঝালে স্যার আরো স্যার ভালো হবে স্যার। বুঝতে পারিনি কোন কি করব, স্যার এক্সাম্পল দিয়ে যদি স্যার বোঝানো হয় স্যার। কোনটা মানে কোনটা সবগুলো স্যার মানে ওরা, স্যার মানে এগুলা তো ম্যাথ সামনে আছে তাই না স্যার, এগুলা দিয়ে তো ম্যাথ বোঝানো হবে। জি স্যার। আমি তো জাস্ট এগুলো তোমাদের ডেফিনিশন দেখিয়েছি এবং ডেফিনিশনের প্রত্যেকটাতে এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এটা একটা ম্যাট্রিক্স, খেয়াল করো এখানে ম্যাট্রিক্সের নিচের এলিমেন্ট গুলো কি হবে? জিরো হবে। উপরের এলিমেন্ট গুলো এখানে A1 আছে এগুলো থাকবে না, যেমন এখানে 1 থাকতে পারে, 2 3 4 5 -1 2 3 এভাবে যদি থাকে তাহলে সেটাকে বলবো, দেখে বুঝতে হবে যে এটা এখানে ছবি দিয়ে খুব সুন্দরভাবে অঙ্কিত করে দেওয়া আছে, যে আসলে কিভাবে বুঝবো। এটা তো একটু দেখতে হবে, না দেখলে তো তোমরা বুঝতে পারবে না। তোমরা এগুলো দেখবে যখন আমি সামনে ম্যাথ করাবো তখন এগুলো আসবে, বাট যদি তোমার এখন ইনফরমেশনটা না থাকে, আমি যদি ইনফরমেশনটা না দিয়ে আসি তাহলে ম্যাথ করাবো কিভাবে, তাই না? তোমাদের আমি যদি বলি যে এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ম্যাথের মাঝখানে বললাম, তখন তোমরা তো প্রশ্ন করবো স্যার এটা আসলো কোথা থেকে, এটা তো বুঝলাম না। তার জন্য আমি আসলে বেসিকটা দেখালাম, যে ম্যাট্রিক্সের তো বিভিন্ন রকম প্রকারভেদ হয়, সেই ম্যাট্রিক্স গুলো আমি দেখালাম এখানে। এখানে বিশেষ করে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, এই জিনিসগুলো দরকার। আর তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই তিনটা জিনিসটা খুব ভালো মতো রাখতে হবে, কারণ এই তিনটা জিনিসের বেস করে কিন্তু আমরা সামনে যাব। আজকে হয়তো বা নির্ণায়কটাও দেখাবো বা ডিটারমিনেন্টটা দেখাবো। সো আজকে ডিটারমিনেন্টের ম্যাথটা থাকবে। নেক্সট যে ক্লাসে আছে এই যে ডেফিনিশন গুলো বললাম, এই ডেফিনিশন গুলোর উপর বেস করেই কিন্তু ম্যাথে চলে যাব। সো একটু এই আমি তো তোমাদের ভিডিও গুলো দিয়ে দেবো, সো দেখে নিও। আর এখানে তারপর আমার হাতে কলমে করা একটা ভিডিও আছে, ওটাও তোমাদের দিয়ে দেবো, যেটা তোমাদের যে বলতেছো যে উদাহরণ সহিত বা কিভাবে এটা আসলো, আসলে খাতা কলমে না দেখাইলে এটা তো হয় না, বা আমি মুখে বলতেছি এটা হয়তোবা একটু হার্ড লাগতেছে, যার কারণে আমার ওগুলো একসময় ভিডিও করে দেওয়া আছে খাতা কলমে, ওইটা আমি তোমাদের দিয়ে দেবো, ওইটা দেখে নিও, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এটা তো দিবই, সাথে তোমাদের ওই যে ভিডিওটা আমি খাতায় করে দেখাইছি, সো ওটা তোমাদের ইজি হবে বুঝতে। কারণ লিখে করাতে যে মজাটা হয়, বা ম্যাথের ক্ষেত্রে সবসময় হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেটাই বলো ওটা ইউজ করা বেটার। আর এখানে যে হোয়াইট বোর্ডের ব্যাপারটা আছে, আসলে এখান থেকে আসলে ওইভাবে হয় না। সো জাস্ট গুলো দেখো, আমি তোমাদের হাতে লেখা যেটা ভিডিওটা আছে ওটাও আমি দিয়ে দেবো।
আশা করি সমস্যা হবে না, তারপরেও যদি সমস্যা হয় তখন তো আলোচনা করাই যাবে। ওকে, আমি নেক্সট লেসনে পরবর্তীতে স্যার যখন লেকচার গুলো দেখবো আশা করি বুঝতে পারবো স্যার। হ্যাঁ, যদি তারপরেও সমস্যা ইন্টারমিডিয়েটে হয় অনেকগুলো টপিক সেম আছে। হ্যাঁ, নেক্সট ক্লাস তারপর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই পরবর্তী ক্লাসে বললেও হচ্ছে, কারণ সবার সামনে আলোচনা হোক, কারণ সবারই তো কম বেশি সমস্যা হতে পারে। যদি আগের লেসন গুলোতে কারো কোথাও সমস্যা থেকে থাকে স্পেসিফিক কজের কারণে, তো সেটা আমাকে দেখাইলে ভালো হয়, সবাইকে তখন আলোচনা করলে সবারই জন্য ভালো হবে। যদি কেউ এভাবে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ক্লাসে উল্লেখ করবে আগের ক্লাসের সমস্যাগুলো, তাহলে তোমাদেরও ভালো আমারও ভালো হয়। কারণ তোমাদের হয়তো আমার সব তো আসলে বোঝানো মানে এখানে সব তো আসা সম্ভব না, কিছু কিছু তো গ্যাপ থেকেই যাবে, কারণ হাতে কলমে করলে ক্লাসে বসে করলে অনেক নতুন জিনিস আসতো, এখানে কিছু মিসিং যাচ্ছে, এটাই স্বাভাবিক কথা, অনলাইন ক্লাসে কিছু মিসিং হবে। বাট তারপরও ম্যাক্সিমাম চেষ্টা করতেছি, তারপরও সমস্যা হলে আমাকে বলবে, আমি নেক্সট ক্লাসে আবার সেখান থেকে বোঝানোর চেষ্টা করবো, সময়ের তো অভাব নাই আমাদের। সো বইলো যদি সমস্যা থাকে, এখন আমি আপাতত সামনের ক্লাসেই যাচ্ছি, যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে এই বিষয়ে আলোচনা আবার হবে। ওকে স্যার। ওকে, আমাদের উইক 3 লেসন যে 6টা আছে এটা হচ্ছে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস। আমরা ডিটারমিনেন্টসটা সম্পর্কে কম বেশি সবাই জানি, নির্ণায়ক নামে যে জিনিসটা বলা হয়, যেমন ইন্টারমিডিয়েট পড়ার সময় তোমরা কিন্তু প্রথম অধ্যায়ে যে পড়েছো ডিটারমিনেন্টস এর অঙ্ক করেছো, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস এর অঙ্ক অনেক স্যার। করেছো। তো ওই ডিটারমিনেন্টসটা সম্পর্কে আমি একটু মানে ডিটেলসে আলোচনা করি। ওখানে তো জাস্ট ম্যাথ গুলোই করা হয়েছিল, প্রপার্টিও ছিল, হয়তো অতটা খেয়াল করো নাই, এখানে জাস্ট আমি এটা একটু মানে আগে ডেফিনেশন বা প্রপার্টিজ গুলো দেখিয়ে নিই, তারপরে আমি ম্যাথে যাব, সমস্যা নেই। তো ডিটারমিনেন্টস কাকে বলে এটা আমি প্রথমে দেখি। যদি একটা A2 × 2 ম্যাট্রিক্স, তার মানে একটা 2/2 ম্যাট্রিক্স A is equal to AB CD যদি হয়, is invertible if and only if AD minus BC is equal to 0. So the expression AD minus BC is called the determinant of the matrix A. তো একটা ম্যাট্রিক্সের যে আমাদের যে গুণটা আছে যে এডি, মানে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট গুণ, তারপর মাইনাস দিয়ে এই বিসি গুণ, এই যে 2/2 ম্যাট্রিক্সের জন্য এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ওইটাকে বলবো ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ। তো যাই হোক, ডিটারমিনেন্ট যেটা হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মধ্যে আমি যেটা পার্থক্যটা বলি, ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, ডিটারমিনেন্টসকে যে চিহ্নটা দেওয়া হয় সেটাকে বলা হয় মড চিহ্ন। খেয়াল করে দেখো, অনেকেই দেখা যাবে যে যখন লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক দেওয়া হয় তখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেটের জায়গায় এই চিহ্নটা ব্যবহার করে, যে মড চিহ্নটা দিয়ে দেয়, যে এই যে উপরে একটু দাগ দিতে হবে ওটা দেয় না অনেকেই, বা মনে হয় যে একই জিনিসটা কিন্তু এক না। একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ডিটারমিনেন্টস। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, ডিটারমিনেন্টস এর মান নির্ণয় করা যায়। তো একটা মান নির্ণয় করা যায় না জিনিসকে যদি বলা হয় একটা মান নির্ণয় করা যায়, যদি সেরকম একটা জিনিসের সাথে ইকুয়াল করা হয়, জিনিসটা কিন্তু ভুল হয়ে যায়। তো ওইটা খেয়াল রেখো যে ম্যাট্রিক্স হচ্ছে দুইটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সে হয় থার্ড ব্র্যাকেট না হয় ফার্স্ট ব্র্যাকেট, এই দুইটা থেকে ম্যাট্রিক্সকে লেখা হয়। আর ডিটারমিনেন্টের চিহ্ন হলো এই যে মড চিহ্নটা। তো এটাকে নামকরণ বলা হয় ডেট এ দ্বারা লেখা হয় ডিটারমিনেন্ট, অথবা ডিটারমিনেন্ট অফ এ ও বলা হয়। একটা 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগে দেখে আসছি, যে এডি মাইনাস বিসি যদি বলা হয় যে এইখান থেকে এইটা গুণ, এই যে এখানে গুণ মাইনাস তারপর বি ক্রস বি ইন্টু সি, এটা এডি মাইনাস বিসি, এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট নির্ণয় করার সূত্র। এবং ডিটারমিনেন্ট নির্ণয় করার ক্ষেত্রে যে মেইন কথাটা হচ্ছে যে আর এখানে এইটা দ্বারা এই যে এখানে তীর চিহ্ন দিয়ে গুণ করা হয়, এই যে এই কোণা কোণা বরাবর, আবার মাঝখানে থাকে মাইনাস, ওই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে 2/2 ম্যাট্রিক্সের হয়তো বা ডিটারমিনেন্ট আমরা নির্ণয় করব না, আমরা 3/3 এর ক্ষেত্রে সাধারণত করব, বা 4/4 করা যায়। তো মেইনলি কিন্তু যে মেইন যে সূত্রটা বা বেসিক যে সূত্র সেটা কিন্তু এই 2/2 ম্যাট্রিক্স থেকেই আমাদের আগায় নিয়ে যেতে হবে। এইটার উপর ভিত্তি করেই 3/3, 4/4 এভাবে করে n/n ও করা যায়। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে ডিটারমিনেন্ট কিন্তু একটা ম্যাট্রিক্সেরই হয়। ডিটারমিনেন্ট একটা ম্যাট্রিক্সকে যখন ডিটারমিনেন্ট বলবে তাহলে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হলে যে প্রসেসটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক।
যখন ডিটারমিনেন্ট বলা হবে তখন আর সেটা ম্যাট্রিক্স থাকবে না, তখন সেটাকে এই চিহ্ন দিয়ে লিখতে হবে এবং তার মান নির্ণয় করা যাবে। এবং সেই জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে AD মাইনাস BCA। একটা 2/2 এর জন্য দেখালাম, এরপরে আমরা 3/3 এর জন্য কিভাবে হয় বা 4/4 এর জন্য কিভাবে করব সেগুলো আমরা সামনে যে দেখাবো, বাট 2/2টা হলো বেসিক জিনিস। তো এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমাদের ডিটারমিনেন্টস নির্ণয় করার আগে দুটো জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হচ্ছে মাইনরস এন্ড কোফ্যাক্টরস। মেইনলি আমরা এখানে যে পড়াগুলো পড়াচ্ছি ডিটারমিনেন্ট নির্ণয় করাটা শিখাবো বা শিখবো, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা সামনে আগাচ্ছি একটা প্রসেস নিয়ে যে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। এখন থেকে আমি যে কথাগুলো বলবো, প্রত্যেকটা একটা ইনভার্স ম্যাট্রিক্স যখন নির্ণয় করতে হবে তখন এই সবগুলো প্রসেস কিন্তু একসাথে করে তারপর নির্ণয় করতে হবে। তখন যে শুধুমাত্র আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের জন্য সূত্রটা বলবো এবং আগে যে এই প্রসেসগুলো পড়ে আসছি সেগুলো আমরা তখন বলবো যে এটা এভাবে এভাবে আসছে, বাট এখানে থেকেই শুরু হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের নিয়মগুলো। তো প্রথম যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে মাইনরস এন্ড কোফ্যাক্টরস। তো আমরা ম্যাট্রিক্স নিয়ে পড়তেছিলাম, ডিটারমিনেন্টস কাকে বলে দেখলাম, এবার আমরা আবার ম্যাট্রিক্সে যাচ্ছি। ইফ A is a square matrix then the minor of entry Aij, Aij দ্বারা বোঝাচ্ছে I হচ্ছে রো, J হচ্ছে কলাম, is denoted by Mij, তার মানে মাইনরস কে M দ্বারা প্রকাশ করা হয়, is defined to be the determinant of the submatrix that remains after the ith row and jth column are deleted from A। তো এই কথাটা ইংলিশে বলছে, যেটা হচ্ছে কিভাবে আমরা মাইনসটা নির্ণয় করব। তো মাইনস এর নির্ণয় করার পদ্ধতিটা বলা হয়েছে, আমরা যে পজিশনে মাইনসটা একটা পজিশনের হয়, যে পজিশনের জন্য মাইনসটা নির্ণয় করব ম্যাট্রিক্সের জন্য। তো খেয়াল করে দেখো, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা কি এ একটা ম্যাট্রিক্স, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। তো এখানে কয়টা পজিশন আছে, এন্ট্রি কয়টা আছে আমাদের এখানে বলতে পারো কেউ? এই ম্যাট্রিক্সটা এন্ট্রি কয়টা? 9টা। হ্যাঁ 9টা। তাহলে এখানে তার পজিশন আছে 9টা। তো আমাদের 9টা মাইনরস বের করা সম্ভব 9টা পজিশনের জন্য। এবং কিভাবে আমাদের পজিশনটা নির্ণয় করা হয় আমি কিন্তু প্রথমে বলেছি, যেমন এই ফার্স্ট পজিশন, এইটার নাম হচ্ছে A11, কারণ হচ্ছে এই 11 দ্বারা বোঝাচ্ছে সাফিক্স হিসাবে 11 থাকবে। 1 মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, পরের 1টা। তারপরে এখানে যে পরবর্তী এই 1 আছে, এটা কোন পজিশন? A12। এখানে 1 হচ্ছে ফার্স্ট রো, পরের যে 2টা আছে ওটা হচ্ছে সেকেন্ড কলাম, তার মানে এই 1 হচ্ছে ফার্স্ট রো এর সেকেন্ড, এই পজিশনটা হচ্ছে ফার্স্ট রো এর সেকেন্ড কলামে। এভাবে করে প্রত্যেকটার আলাদা আলাদা পজিশন হয়, 9টার জন্য 9টা পজিশন আছে। তো আমরা তো ওই পজিশন দেখতেছি না, আমরা মাইনস নির্ণয় করব যেখানে M দ্বারা প্রকাশ করা হয়। তো আমার ম্যাট্রিক্সটা ছিল Aij, এবার এটাকে Mij দ্বারা বোঝালে হচ্ছে মাইনস। তো আমি একটা পজিশন বলি, প্রথম পজিশনের জন্য আমরা মাইনস নির্ণয় করব। তো M11 লিখবো, কারণ প্রথম পজিশনের পজিশন নাম্বার হচ্ছে সাফিক্স যে নাম্বারটা থাকবে সেটা সবসময় কি হবে 11, কারণ ওইখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম। তো এখানে মাইনস নির্ণয় করার ক্ষেত্রে যে কন্ডিশনটা আমাদের বলতে হবে, এখানে বলা হয়েছে is defined to be the determinant of the submatrix। তো একটা সাবম্যাট্রিক্স পাবো, তার ডিটারমিনেন্ট নির্ণয় করব। তো এখন সাবম্যাট্রিক্সটা কিভাবে হবে? remains after the ith row and jth column are deleted from A। তো আমরা যে পজিশনের মাইনর নির্ণয় করব তার যে রোটা আছে, যে রো নাম্বারটা আছে এবং যে কলাম নাম্বারটা আছে, ওই দুইটাকে বিয়োগ মানে বাদ দিলে বাকি যে ম্যাট্রিক্সটা সাবম্যাট্রিক্সটা থাকে তার যে ডিটারমিনেন্ট আছে সেটা নির্ণয় করলে ওই পজিশনের মাইনর পেয়ে যাব। খেয়াল করে দেখো M11, এখানে তার মানে হচ্ছে 1 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট রো, এই 1 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট কলাম। তো যেহেতু M11 পজিশনে মাইনাস নির্ণয় করতেছি, তাহলে ফার্স্ট রো, এই যে ফার্স্ট রো বাদ, এই যে ফার্স্ট কলাম বাদ, তারপরে বাকি যে সাবম্যাট্রিক্সটা থাকে তার ডিটারমিনেন্ট। তো আমি যখন ডিটারমিনেন্ট নির্ণয় করব তখন কিন্তু এই সাইনটা দেখো, এখানে চিহ্নটা দেখো, এখানে কিন্তু ডিটারমিনেন্ট চিহ্ন দেওয়া হয়েছে, এখানে কিন্তু ছিল ম্যাট্রিক্স, কিন্তু এখন কিন্তু M দ্বারা বোঝাচ্ছে মানে ডিটারমিনেন্টস, মানে M মাইনর মানে হচ্ছে একটা ডিটারমিনেন্টস ম্যাট্রিক্সের। তো এখানে দেখো বাদ দিলাম, তাহলে যে নতুন সাবম্যাট্রিক্সটা পাওয়া গেল তার ডিটারমিনেন্ট। তো এখানে সাবম্যাট্রিক্স যেটা পেয়েছি, এখানে 5 6 4 8 রইলো, 2/2 একটা ম্যাট্রিক্স হলো, এটার ডিটারমিনেন্ট নির্ণয় করতেছি। তো ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি 5 গুণ 8 প্রথমে, তো 40 - 24 = 16।
এভাবে করে মাইনর এন্ট্রি নির্ণয় করা যায়, প্রত্যেকটা পজিশনের এভাবে করে মাইনর নির্ণয় করা যায়। তারপর A12 পজিশনে, যখন A12 পজিশনের জন্য করব তখন এর নাম হবে M12। তো এখানে 1 মানে ফার্স্ট রো, 2 থাকলে মানে হবে সেকেন্ড কলাম। তো এখানে ফার্স্ট রো এটা, সেকেন্ড কলাম এটা, এই বাদ দিয়ে যে বাকি ম্যাট্রিক্সটা থাকবে তার নির্ণয় করব। এভাবে করে প্রত্যেকটা পজিশনের মাইনর নির্ণয় করা যায়। তো এই মাইনর নির্ণয় করা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। স্যার মানে ম্যাট্রিক্স থাকলে এটাকে 2/2 আকারে করলে এটা মাইনর হবে, মানে 2/2 হ্যাঁ, সাধারণত 2/2 আসলে সাধারণত মাইনস যেটা আছে কোফ্যাক্টর, ওটা 3/3 ম্যাট্রিক্সের জন্যই আমরা করব। এর অতিরিক্ত আমরা যাচ্ছি না, কারণ একটু বড় হয়ে যাবে। হ্যাঁ বলো। 3/3 ম্যাট্রিক্স ছাড়া তো আমরা এই নিয়মে তো করতে পারবো না, যদি কম হয় 2/2 ম্যাট্রিক্স এই নিয়ম অ্যাপ্লাই হবে না, হবে স্যার? না, তখন তখন তো হওয়া সম্ভব না, কারণ তখন তো 1/1 হয়ে যাবে ডিলিট করলে। এটা 3/3 এর জন্য অ্যাপ্লিকেবল হয়। সাধারণত আমরা জেনারেলি পড়াশোনার জন্য 3/3 ম্যাট্রিক্সকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে নিই, সেই হিসাবেই আমরা করি। চাইলে এরপরে 4/4 করা যায়, সেক্ষেত্রে আবার দুইটা ধাপে করতে হবে। ওকে স্যার। ওকে, মাইনরস তাহলে এটা ছিল। কোফ্যাক্টরসটা আমি একটু বলতেছি। মাইনর আর কোফ্যাক্টরটা রিলেটেড। তো এখানে তারপর কোফ্যাক্টরের সংজ্ঞা হিসেবে পরবর্তীতে এখানে বলা হয়েছে দ্য নাম্বার -1 তারপরে পাওয়ারে যদি i প্লাস জে এম আই জে ইজ ডিনোটেড টু বি সি আই জে দ্বারা বোঝাচ্ছে কোফ্যাক্টর ইজ কল্ড দ্য কোফ্যাক্টর অফ এন্ট্রি এ আই জে। তো প্রথমে যদি আমাদের কোফ্যাক্টর নির্ণয় করতে হয় তাহলে এম আই জে, তার মানে মাইনরস এন্ট্রিটা নির্ণয় করে নিতে হবে। আর মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে যে পার্থক্যটা, মাইনরের ক্ষেত্রে সাইনের কোনো ভ্যালু থাকে না, মানে মাইনরের ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো জিনিস আসে না, কারণ এখানে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো তারটা নির্ণয় করতেছি। কিন্তু যখন আমরা কোফ্যাক্টরটা নির্ণয় করব তখন আমার রো এবং কলম ওয়াইজ অনুসারে সাইনের চেঞ্জ আসবে। তো দুইটা জিনিস যদি বলা হয় মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে কোনটাতে সাইনের মানে সাইনের ব্যাপারটা থাকে বা সাইন চেঞ্জের ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে বলতে হবে কোফ্যাক্টরের ক্ষেত্রে সাইন চেঞ্জের ব্যাপারটা থাকে, কিন্তু মাইনরের ক্ষেত্রে কোনো সাইনের প্রভাবটা নাই। সাইন বলতে বোঝাচ্ছে প্লাস আর মাইনাসটা। ঠিক আছে? তো প্লাস মাইনাস কিভাবে করা হয়, -1 এর যদি পাওয়ারটা হিসাবে খেয়াল করো, যদি -1 কে যদি স্কোয়ার করো, -1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো আমরা বলতে পারো? স্যার 1 পাবো। 1 স্যার। 1 পাবো। কিন্তু -1 কে যদি কিউব করো, পাওয়ার যদি 3 দাও তাহলে কি পাবো? -1। -1 তার মানে দেখা যাচ্ছে কি, যদি ইভেন পাওয়ার থাকে তাহলে আমরা জোড় মানে পাচ্ছি পজিটিভ মানে প্লাস, আর যদি অড নাম্বার বা বেজোড় জিনিসগুলো থাকে তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস। তো ওই জিনিসটা থেকে সাইন চেঞ্জ হয়। তার মানে প্রথমে 1 থাকলে সেটা মানে যেহেতু পাওয়ার 1 থাকলে নেগেটিভ, মানে পাওয়ার 1 মানে হচ্ছে অড নাম্বার বা মানে যেটাকে বেজোড় বলা হয়, তাহলে আমার তখন নেগেটিভ হয়ে যাবে। যখন এটাকে জোড় হবে 2 যদি পাওয়ার হয় তখন আমাদের সেটা হয়ে যাবে কি মানে পজিটিভ হয়ে যাবে। তার মানে চেঞ্জ করতেছে C11 এর যে মানটা হবে, C12 মানটা কিন্তু মানে সাইনের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? খেয়াল করে দেখো এখানে ওই জিনিসটা এখানে দেখি C11 যদি করি, প্রথমে M11 এর মানটা বের করে নিতে হবে। এটা কারণ M11 তো আমার করতেই হবে, সূত্রই বলা আছে এম আই জে সূত্রের সাথে সাথে। তো -1 টু দি পাওয়ার 1 + 1 দেওয়া হয়েছে, কারণ এখানে পাওয়ার দেওয়া হবে যে আমাদের এইখানে সাফিক্স হিসাবে যেটা থাকবে সেটাকে আমাদের এখানে যোগ আকারে দিতে হবে। তো -1 টু দি পাওয়ার 1 + 1 দ্যাট মিন্স -1 এর স্কয়ার হয়ে যায়, তার মানে এটা প্লাস হয়ে যায়। তার মানে M11 এর মানটাই সেম থাকতেছে ইজ ইকুয়াল টু 16। সিমিলারলি খেয়াল করে দেখো দ্য মাইনর এন্ট্রি অফ A32, এখানে আরেকটা লেখা হচ্ছে যে মাইনর এলিমেন্ট অফ A32, তার মানে হচ্ছে থার্ড রো সেকেন্ড কলম, সেটা বাদ দিব, তারপর এটাকে মাইনাস নির্ণয় করব। খেয়াল করে দেখো যখন M32 প্রথমে নির্ণয় করেছি তখন 3 মানে হচ্ছে থার্ড রো বাদ যাবে, আর সেকেন্ড কলম এই দেখো থার্ড রো বাদ দেওয়া হয়েছে, সেকেন্ড কলম বাদ দেওয়া হয়েছে, বাকি যে সাব ম্যাট্রিক্সটা পাইলাম সেটা লিখে পাইলাম 26। তার মানে M32 এর মান পেলাম 26, গুণ করলাম 3 × 18, তারপর মাঝখানে মাইনাস, তারপর -8, দ্যাট মিন্স প্লাস হয়ে গেছে -18 + 8 = 26। তো M32 এর মানটা এভাবে আমরা নির্ণয় করলাম। তারপরে এর যদি এটা পাইলাম মাইনর, এবার কোফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের সাইনের ব্যাপারটা আসবে। তাহলে -1 টু দি পাওয়ার
3+2 হয়েছে কারণ এখানে 3 আছে আর এখানে 2 আছে, এই দুটো যোগ করা হয়েছে। তো -1^5 দ্যাট মিন্স কি হয়ে যাবে, বেজোড় আছে তো মাইনাসটা আসবে। তো দেখো এখানে -m32 আসছে, তো m32 এর মানের সাথে C32 দা কোফ্যাক্টর 32 এর যে মানটা আসছে সেটা কিন্তু সাইনের বিপরীত আসছে। তো মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে কিন্তু সাইনের সাংখ্যিক মানটা সেম থাকবে, কিন্তু যে সাইনের যে ব্যাপারটা থাকবে এটা প্লাস মাইনাস মানে রোটেট করবে এইভাবে। তো এর সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে এখানে? মাইনরস এন্ড কোফ্যাক্টর বুঝতে কারো সমস্যা থাকলে বলো। জি না স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আসলে স্যার সাইনটা স্যার -1 এর ভিত্তিতে করতে হবে, তাই না স্যার? হ্যাঁ -1 থেকে -1 এর পাওয়ার থেকে কিন্তু তোমাদের যখন প্রোগ্রাম করবে, প্রোগ্রামে ওই -1টাকে কিন্তু ব্যবহার করা হয়। যদি কোনো লুপে করতে হয় সেক্ষেত্রে ওই যে কন্ডিশন দেওয়া হয়, ইফ দিয়ে যে কন্ডিশন গুলো দেওয়া হয় ওখানে তোমরা পাবে যে -1 এর ইফেক্ট আছে ওখানে। পজিটিভ নেগেটিভ ওটা ওইভাবে করেই -1 থেকে করে রোটেট করে। আচ্ছা যাই হোক, তো আমরা কোফ্যাক্টর এক্সপ্যানশন কথা বলা হয়েছে, তো এটা আমাদের দরকার নাই। আমাদের কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো। তো আমরা বলেছি যে ডিটারমিনেন্ট নির্ণয় করা শিখাবো। তো প্রথমে আমরা 2x2 ম্যাট্রিক্সের একটা ডিটারমিনেন্ট তো নির্ণয় করলাম, সেটা তো সমস্যা হয় নাই, কিন্তু 3x3 ম্যাট্রিক্স থাকে তার ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করব। তো এখানে আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। প্রথম যে প্রসেসটা মানে আজকে যে লেসনটা শিখেছি সেই লেসন অনুসারে করতে পারি, বা আর একটা প্রসেস আছে যে আমরা আগের যে 4টা লেসনে করে আসছি, দ্যাট মিন্স যে আমাদের লিডিং ওয়ান বের করে করা যায় সেই নিয়মেও আমরা করতে পারি। দুইটা প্রসেসই আছে, আমি দুইটা প্রসেসই দেখাবো। প্রথমটা দেখাবো সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো। তো যেটাকে ডিটারমিনেন্ট নির্ণয় করার সবচেয়ে চিরাচেনা যে নিয়মটা আছে বা পদ্ধতি আছে সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো। তোমরা যেটা জেনারেলি করে আসছো যে ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোকে নিয়ে কি মানে ডিটারমিনেন্টের মান নির্ণায়কের মান নির্ণয় করেছো, ওইটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো, এর নামটা হচ্ছে এটা। মানে আমরা ফার্স্ট যে রোটা আছে তার যে কোফ্যাক্টর এক্সপ্যানশন হয় ওইটাই হচ্ছে আমাদের মানে ডিটারমিনেন্ট। তো এখানে ওইটা অ্যাপ্লাই করে আমরা একটা করি, ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে বাই কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো বলে দেওয়া আছে। যদি বলে না দেওয়াও থাকতে পারে তাহলেও তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো। তো যেহেতু আমাদের কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং দ্য ফার্স্ট রো বলা হয়েছে, তো আমাদের তো ফার্স্ট রোটাকে আমাদের কনসিডার করতে হবে। আমাদের ফার্স্ট রো এর এলিমেন্ট কি আছে বা এন্ট্রি কি কি আছে, 3, 1 and 0 তিনটা আছে, এবং তিনটার পজিশন কি কি আছে এই পজিশন গুলো মনে রাখতে হবে। যেহেতু কোফ্যাক্টর এক্সপ্যানশন, কোফ্যাক্টর মানেই হচ্ছে সাইনের পরিবর্তন আছে এখানে। তো প্রথম পজিশনটা আছে A11, দ্যাট মিন্স 1 রো মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এখানে A12 আছে আর A13 পজিশন আছে, তিনটা পজিশন আছে। তো তিনটা পজিশনের জন্য মানে সাইনের রোটেশন হবে। তো আমরা ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করি। তো যেটা নিব সেই এলিমেন্টটা আগে লিখবো। 3 নিলাম, ফার্স্ট পজিশনটা নিলাম, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট নিলাম। তো এখানে 3 গুণাকারে থাকবে, বাকি যে ফার্স্ট যে এলিমেন্টটা নিয়েছি এটা রো আর কলম বাদ চলে যাবে। এই পজিশনের ফার্স্ট এর পজিশন ছিল A11, তাহলে এর যেটা থাকবে প্রথম পজিশনের এই ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ চলে যাবে, গেল বাদ থাকলো যেটা -4 3 আর 4 -2 এটা লিখলাম। আর 3 এর আগে এখানে কিন্তু একটা জিনিস ওরা উল্লেখ করে নাই, যেহেতু কোফ্যাক্টর এক্সপ্যানশন এর সাথে কিন্তু আছে যে -1 টু দি পাওয়ার 1 + 1, কারণ 3 ছিল ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। তো -1 টু দি পাওয়ার 1 + 1 দ্যাট মিন্স -1 টু দি -1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু +1। তো এখানে 3 এর আগে কোনো সাইনের পরিবর্তন হয় নাই কারণ প্লাস রয়েছে A11 পজিশনের জন্য। তো এখানে মান ছিল 3, তারপরে এই যে সাব ম্যাট্রিক্স পেলাম তার ডিটারমিনেন্ট রাখলাম, তারপরে পজিশনটা আছে A12 পজিশনে, এবং এর যে এলিমেন্টটা আছে 1, এই 1টা লিখলাম, এবং তার আগে মাইনাসটা কিভাবে আসলো সেটা বলি। এই মাইনাসটা আসছে আমার পজিশন কোনটা, A12 পজিশন, এর যদি -1 এর পাওয়ার দাও, -1 টু দি পাওয়ার 1 + 2 দ্যাট মিন্স -1 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স অড নাম্বার বা বিজোড় নাম্বার। বিজোড় নাম্বারের ক্ষেত্রে বলেছি যে সাইনের পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মানে মাইনাসটা চলে আসবে। তো তার কারণে কিন্তু এখানে এই মাইনাসটা চলে আসছে। তো এরপরে -1 এখানে এই সরি -1 আসলো, এই 1 কত পজিশনে ছিল, এই পজিশনে, তার মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তো ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিই আমরা এখান থেকে, এই যে ফার্স্ট রো বাদ, এই যে সেকেন্ড কলাম বাদ, বাকি এলিমেন্ট থাকলো -2 3
5 -2, এই যে -2 3 5 -2 লিখলাম। এর পরের পজিশন আছে 0, এটার পজিশন হচ্ছে A13। তো A13 মানে হচ্ছে যদি -1 এর পাওয়ার দিই 1 + 3, দ্যাট মিন্স -1 টু দি পাওয়ার 4, এটা যেহেতু অর ইভেন নাম্বার জোড় সংখ্যা, সো এটা প্লাসই থাকবে, তো এখানে প্লাস দেওয়া হয়েছে। আর এখানে 1 3 পজিশনে, তাহলে ফার্স্ট রো থার্ড কলাম বাদ, এই যে ফার্স্ট রো বাদ থার্ড কলাম বাদ, বাকি যে সাব ম্যাট্রিক্সটা থাকে সেটা হচ্ছে -2 -4 5 4, এই যে -2 -4 5 4। তো এভাবে লিখলাম। এখানে 0 যেহেতু আছে এটা 0 হয়ে যাবে, আর বাকিগুলো গুণ করে যা আসবে সেটা আমরা লিখে যে ম্যাট্রিক্স যে মানটা পাবো সেটা হবে এটা ডিটারমিন্যান্ট। তো কোফ্যাক্টর এক্সপেনশনে বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার আমরা যদি উপর থেকে 0 ওইটা বাদ দিয়ে দিতাম, হ্যাঁ তখন কি সমস্যা ছিল? ওখান থেকে তো বাদ দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, বাদ দিতে এটা লিখতে পারবো না, হবে। যেহেতু আমি এটা তো বোঝানোর জন্য তোমাদের এত ভাঙে ভাঙে করছি। তোমরা চাইলে এক লাইনেও করতে পারো, এটা ডিপেন্ড করে তুমি কতটুকু তোমার ক্যালকুলেশনে দক্ষতা আছে তার উপর। তুমি যদি 0 দিয়ে ডাইরেক্ট ওখানে শেষ করে দিতে যাও, 0টা বাদ দিতে পারো, সমস্যা নাই, ক্যালকুলেশন ঠিক থাকলেই হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে ডিটারমিনেন্ট কিভাবে এক্সপেনশন কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে করা যায় সেটা দেখলাম। এবার আমরা দেখবো যে আমরা প্রথম লেসন গুলো যেগুলো দেখে আসছি যে মানে আমাদের যে কি বলে আমরা যেটা শিখে আসছি এলিমেন্টারি রো অপারেশন, ওটার মাধ্যমে করতে পারি কিনা সেটা দেখি একটু। আরেকটা এখানে টেকনিক আছে, মানে এ টেকনিক ফর ইভালুয়েটিং 2x2 অথবা 3x3 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। মানে এই যে এটা কাছে টেকনিক, এটা কিন্তু কোনো নিয়ম না। আমি আবার বলছি, নিয়ম এক জিনিস আর টেকনিক কিন্তু আরেক জিনিস। টেকনিক হচ্ছে মানে একটা জিনিস করলে এটা মানে কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কোনো মানে প্রতিষ্ঠিত নিয়ম না, এটা জাস্ট একটা সহজলভ্য জিনিস বা যেটাকে করলে সহজ হয় সেরকম কিছু একটা, এটা কিন্তু কোনো নিয়ম না। যেটা বলা হয়েছে এখানে একটা নিয়ম দেওয়া হয়েছে, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো সহজার্থে। মানে অনেক সময় এটা করেছো হয়তো বা তোমরা এডমিশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য এই পদ্ধতিটাই মনে হয় অ্যাপ্লাই করে, যে শর্টকাট নাম স্যার। শর্টকাট যেটা নিয়ম বলা হয়, যে এভাবে গুণ করা হয়। এই যে একটা 3/3 থাকে, তাহলে এই যে প্রথমে এইটা 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 এই তিনটা একসাথে যোগ আকারে লিখতে হবে, যে 1 গুণ 5 গুণ 9 করলে 45, তারপর 2 গুণ 6 গুণ 7 এটা করলে 84। তো এটা নির্ণয় করা যেটা হচ্ছে প্রথমে ডিটারমিনেন্ট যেটা থাকে সেটা আমরা লিখবো, তারপরে আমরা শুধুমাত্র যদি 3/3 থাকে তাহলে দুটা লিখবো। দেখো মানে এখানে থার্ড যে লাস্টের যেটা কলমটা থাকবে ওই কলমটা লিখবো না, দুটা কলম লিখবো, তারপর আড়াআড়ি গুণ করব। যদি একটা 3/3 ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয় তাহলে 3/3 যেটা আছে সেটা লিখবো, পরবর্তীতে ফার্স্ট কলম আর সেকেন্ড কলমটা লিখবো, থার্ড কলমটা বাদ চলে যাবে মানে টেকনিকের জন্য। তারপর আমরা প্রথমে আড়াআড়ি গুণ করব, এই যে আড়াআড়ি গুণ করলে এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আড়াআড়ি গুণ করব। 1 5 × 9 গুণ করলে 45, তারপর প্লাস হবে সূত্র মতে, তারপরে 2 6 7 গুণ করলে আসবে 6 দুগুণে 12 7 12 84 84। আর তারপরে আছে 3 -4 -8 গুণ করলে -4 আর -8 গুণ করলে 32, আর 3 দ্বারা গুণ করলে 96। এরপরে এই একবার আড়াআড়ি গুণ করার পর এরপরে সূত্র মতে একটা মাইনাস পড়বে, তারপরে আবার এই দিকে গুণ যাবে। যেমন এইখানে যেমনটা ছিল একটার জন্য ছিল, প্রথমে এটা গুণ করা হয়েছে তারপর মাইনাস দিয়ে এইটা করা হয়েছে। এখানে যেহেতু মানে 2/2 নাই 3/3 হয়ে গেছে, তাহলে কিন্তু এটা একটু বেড়ে গেছে, এখানে একটা দুইটা তিনটা দেওয়া লাগছে, আবার এখানে দিয়ে 3 বার লিখতে হবে। মাইনাস দিয়ে প্রথমে এটা আসবে, প্রথমে আবার এখান থেকে 3 5 15 আর 7 15 105, এই যে 105, তারপরে মাইনাস মানে সূত্র মতো প্লাস আছে, এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে এরপরে এখানে প্লাস ছিল বাট এখানে মান মনে হয় মাইনাস আসছে। দেখো 1 গুণ 8 গুণ 1 × 6 গুণ -8, এখানে গুণ করলে যোগ ইকুয়াল আসবে 48, মাইনাস আসবে কারণ সূত্রে প্লাস ছিল, এখানে প্লাস যেমন ছিল কিন্তু এখানে মানটা মাইনাসের জন্য মাইনাস হয়ে গেছে, এবং পরেরটা করলে -72 আসছে। তো এইভাবে করেও আমরা বের করতে পারি, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, চাইলে তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো, বাট প্রিফারেবল থাকবে প্রথমটাই কোফ্যাক্টর এক্সপেনশন করা, কারণ হচ্ছে ওটা হচ্ছে নিয়ম মাফিক করা হচ্ছে আর এটা হচ্ছে শর্টকাট নিয়ম।
যদি এমসিকিউ আসে তাহলে যেন টেকনিক, আর যদি ম্যাথ করতে বলা হয় সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা অবশ্যই কোফ্যাক্টর এক্সপ্যানশন অথবা রো রিডাকশন যে ফর্মুলা বা রো রিডাকশন যেটা আমরা করব এখন দেখাচ্ছি, আর এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশন। এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা করলে বেটার হবে, কারণ সেটা হচ্ছে লিখিত নিয়ম আর এটা হচ্ছে যে মৌখিক নিয়ম। আচ্ছা, আমরা এবার নিয়মে চলে আসি। আমরা প্রথম নিয়মটা দেখেছি কোফ্যাক্টর এক্সপ্যানশন, এবার দেখবো রো রিডাকশন, বা আমরা যে আমরা যে পদ্ধতিটা নিয়ে আসছি এলিমিনেশনের যে প্রসেসটা দেখিয়েছি, এলিমিনেশন সেই প্রসেসটাই, রিডাকশন আর এলিমিনেশন এক জিনিস। তো ইভালুয়েট ডিটারমিনেন্ট অফ এ ওয়্যার এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। তো ডিটারমিনেন্ট নির্ণয় করতে হলে প্রথমে আমরা কি করব, এটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে চলে যাব, ডিটারমিনেন্ট সাইনে নিয়ে আসলাম, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু এই যে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো এখানে প্রথম রো এর আমরা যেহেতু রো রিডাকশন করব তাহলে তো আমাদের লিডিং অন বানাতে হবে। লিডিং অন বানাতে হলে আমি বলেছি যে প্রথম এলিমেন্ট যদি জিরো চলে আসে বা জিরো জাতীয় কিছু চলে আসে তাহলে কি করতে হয়, রো ইন্টারচেঞ্জ করতে হয়। তো রো ইন্টারচেঞ্জ করি, এখানে রো ইন্টারচেঞ্জ করলে এখানে সেকেন্ড রো দেখো এলিমেন্ট আছে 3, তো এটাকে ফার্স্ট রোতে নিয়ে যাব, ফার্স্ট রো এরটা সেকেন্ড রোতে চলে আসবে। তো এইটা করার জন্য আমাদের কিন্তু এখানে একটা এক্সট্রা মাইনাস দিতে হবে। এই কথাটা আমি প্রথমে বলেছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ করার জন্য কোনো সমস্যা হয় না, ফার্স্ট রোকে সেকেন্ড রো, সেকেন্ড রোকে ফার্স্ট রো করতে পারবে ইজিলি। বাট যদি তুমি ডিটারমিনেন্টের জন্য করো, যেহেতু এটার মান আছে, সেক্ষেত্রে একবার একটা রোকে ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে নিলে সেকেন্ডটাকে যদি ফার্স্ট নাও তাহলে একটা মাইনাস দিতে হবে। এই যে একটা মাইনাস দিয়েছি, এটা রো ইন্টারচেঞ্জ করার জন্য। এই ব্যাপারটা বোঝা গেছে কিনা? জি স্যার, যে কোনো রো চেঞ্জ করলে আমরা মাইনাস দেবো, তাই তো আগে? হ্যাঁ হ্যাঁ, যদি রো ইন্টারচেঞ্জ কোনো কারণে করা লাগে, একবার ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস। যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট রোকে থার্ড রোতে নিতে হবে, থার্ড রোকে সেকেন্ড রোতে নিতে হবে, এরকম করলে কিন্তু 2-3 বার রো ইন্টারচেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস এভাবে চেঞ্জ হয়। বাট আমরা সাধারণত একবার ইন্টারচেঞ্জ করে দেখাই, কারণ আমাদের তো অত ইন্টারচেঞ্জের দরকার নেই, শুধুমাত্র একবার করলেই তো আমরা মান পাচ্ছি। সো পেয়ে গেলাম, এখানে 3 পেয়েছি। তো এই 3 কে এবার করতে হবে কি, 1 বানাতে হবে। আমি আগের বার যখন করেছিলাম তখন আমরা কি করতাম, যখন 1 বানাতাম লিডিং 1, তখন ভাগ বা গুণ করতাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে ভাগ আর গুণ করলে হবে না, যেহেতু এটা মানের ব্যাপার। তো লিডিং 1 এর ক্ষেত্রে এবার বের করার সময় আমাদের কমন নিয়ে করতে হবে। যেমন এখানে 3 কে 1 বানাতে হবে, তাহলে এই যে রোটা আছে এই রোটা থেকে আমি 3 কমন নিয়ে নিব। তো 3 কমন নিলে এই যে দেখো 3 লেখা হয়েছে, মাইনাসটা তো এখানে রয়ে গেছে, সেই মাইনাস 3 কমন নিলাম, তখন ফার্স্ট রো কি, ফার্স্ট এলিমেন্ট 1 হয়ে গেল, এখানে -2, এখানে 3 হয়ে গেল। তো পার্থক্য কিন্তু এখানেই যে রো ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে আমাদের মানে মাইনাস নিতে হবে, আর আমাদের লিডিং অন করার সময় যেটা করতে হবে, যেটা লিডিং অন বানাবো সেখানে যদি 1 ব্যতীত অন্য কিছু থাকে, সেটাকে যদি 1 বানানোর জন্য আমাদের ভাগ করা লাগতো, সেই ভাগের জিনিসটা এবার কমন নিয়ে করব আমরা, ঠিক আছে? স্যার, হ্যাঁ সবসময় কি আমাদের কমন যাবে নাকি? হ্যাঁ, কমন যাবে না কেন, যদি পরের গুলো যদি আমাদের মানে আসে, মানে ফ্র্যাকশন আসে, আসবে, সমস্যা নাই। যেমন এখানে 3 আছে, এখানে 4 থাকতে পারতো, তাহলে দিতে এখানে 3 আর এটা আসতো 4/3, ওই যে, তো সমস্যা নাই, দিবা ওইভাবে দিতে হবে। কিন্তু 3 কে তো 1 বানাইতেই হবে, কমন তো 3 থেকে 1 3 কে কমন নিতেই হবে। যদি ফ্র্যাকশন আসে সমস্যা নাই, ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশন আসতেই পারে, মিলে যাবে এমন কোনো কথা নাই। যে এখানে যেমন 1 -2 3 আসছে এরকম কোনো কথা নাই, এখানে 1 আসছে, পরেরটা এখানে 5/3 আসতে পারতো, 7/3 এটা আসতে পারতো, আসতেই পারে, আসবে, সমস্যা হবে না, এরকম হবে, আসবে। বাট 1 তো 1 বানাতে হবে, লিডিং 1 যেটা আছে সেটা জানি 1 আসে, এটা আমার মেইন কথা। বাকি এলিমেন্ট যা আসার আসুক, সমস্যা নেই, কিন্তু যেটা আমাদের কাজ ছিল লিডিং 1 বানানো, সেটা যেন লিডিং 1 আসে। সো এখানে 1 বানালাম, এর পরের দুটো এলিমেন্ট 0 বানাতে হবে, নিচের দুইটা, একটা তো অটোমেটিক দেওয়া আছে, পরের 2 কে 0 বানাতে হবে। তো এই ক্ষেত্রে আগের মতোই, যেমন যেখানে লিডিং 1 পাইছি তার সাথে যোগ বিয়োগ করেই দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। যে ওই যে এখানে লিখেছে -2 টাইমস দ্য ফার্স্ট রো ওয়াজ অ্যাডেড টু দ্য থার্ড, তো করে এখানে দেখো এটাকে থার্ড রো যেটা ছিল এটাকে 0, এই যে ফার্স্ট পজিশনে যেটা ছিল ওটাকে 0 বানানো হয়েছে। তো আলটিমেটলি এখানে পরবর্তীতে সেকেন্ড রো নিয়ে যখন কাজ করব, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা কি আছে, 1 আছে। সো এই 1 কে আমরা কি করতে পারি, এই 1 এর নিচে আমরা 0 বানাবো এবার। তো 1 এর নিচে আমাদের 0 যদি বানাতে হয়, 1 এর নিচে 0 বানাতে হলে এখানে কি আছে 10,
এই 10 কে 0 বানাতে হলে এই 1 এর সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে -10 দিয়ে গুণ করে যোগ করতে হবে, করলে দেখো এখানে 0 হয়ে গেছে। তো ফার্স্ট রো মানে ফার্স্ট লিডিং ওয়ান নিচে 0 বানালাম, সেকেন্ড লিডিং ওয়ান এর নিচে 0 বানালাম, এবার থার্ড লিডিং ওয়ান এখানে বের করব। এখানে -55 আছে, তো -55 কে যদি 1 বানাতে হয় তাহলে কি কমন নিতে হবে, এই রোটা থেকে থার্ড রো থেকে -55 কমন নিতে হবে। দেখো এখানে -3 ছিল আর এখানে -55 কমন নিয়েছি, তো এখানেও 1 চলে আসছে। তো এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? এই যে স্যার আমরা কমন না নিয়ে ওই গুণ দিল তো ওইটা হচ্ছে, ভাগ দিল তো হচ্ছে, তাহলে কেন কমনই নেব শুধু? কিভাবে গুণ ভাগ করলে তো হচ্ছে না, হবে না তো। এই যে -1/55 দিয়ে ভাগ করলে তো 1 হচ্ছে। সেটা তো এখানে 1 হচ্ছে, বাট এই যে মানের পরিবর্তন, তোমার তো মান নির্ণয় করতে হবে। 1 তো বানানো যাইতেছে, কিন্তু ও এখানে আচ্ছা আচ্ছা স্যার, ওখানে কমন কমন নিয়ে দেখাতে হবে। মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য আছে। ডিটারমিনেন্টে যেহেতু মান আছে, সেক্ষেত্রে কমন নিয়ে তোমার যেটা করতেছো সেটা কমন নিয়ে রাখতে হবে। কমনের মানগুলো আবার লাগতেছে আমাদের। হ্যাঁ, আমার তো মান নির্ণয় করা কাজ, আমার তো কাজ না মানে ওই যে লিডিং ওয়ানের নিচে 0 বানানো, এখানে কাজ না, এখানে কাজটা হচ্ছে মান নির্ণয় করা। তো দেখো এখানে আমরা পেয়ে গেছি -3 আর -55, এই দুটো গুণাকার আছে। তো এবারে আমরা দেখো লিডিং ওয়ানের নিচে সবগুলো 0 পাইছি, উপরের 0 আমরা নাই বানালাম, সমস্যা নাই। তো আমরা আরেকটা প্রসেস কিন্তু দেখেছি যে এরকম যদি থাকে, দুইটা 0 থাকে আর একটা 1 যদি থাকে, এই প্রসেসটায় আমরা কিন্তু অনেক ম্যাথ করেছি যে দুইটা 0 বানাইছি একটা 1 বানাইছি, তাহলে কি হয়, এই 0 0 সহ এই 1 এর সাথে যে রোটা আছে এটা বাদ দিয়ে দেওয়া যায়। আলটিমেটলি তুমি 0 0 1 এখানেও আছে, এখানেও 0 0 1 আছে, যে কোনো একটা ভাবে তুমি নিয়ে নিতে পারো। তো যে ডিটারমিনেন্টটা ছিল ওটা 3/3 ছিল, ওটাকে আমি 2/2 করার জন্য এই কাজটা করেছি। তো দেখো এখানে 0 0 1 হয়ে গেছে, তো এইটা সহ এটা বাদ দিয়ে দেওয়া যায়, তখন কিন্তু আমাদের এখানে একটা 2/2 ডিটারমিনেন্ট আসবে, যে 1 5 আর 0 1। তো এইটাকে করলে তখন কি আসবে, 1 × 1 করলে 1, আর এখানে -0 আসবে, তো সেইখান থেকে এই 1টা চলে আসছে। এই লাস্টেরটুকু বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তো এভাবে করে 165 মানটা পেয়েছি। তোমরা চাইলে এটাকে কিন্তু যদি কোনো পদ্ধতি না বলা থাকে তাহলে তোমরা কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমেও করতে পারো, সেম মানই আসবে, মানের কিন্তু কোনো পরিবর্তন আসবে না, যেহেতু একই মান আসতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখো এই যে এক্সাম্পল 2 আছে, ইভালুয়েট ডিটারমিনেন্ট অফ এ। এখানে কিন্তু একটা 4/4 ম্যাট্রিক্স আছে। যদি তোমাদের এরকম হয় 3/3 ম্যাট্রিক্সের জন্য যদি ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে তোমরা সহজে ওই যে আমরা যে প্রথম যে পদ্ধতিটা দেখে আসছি, মানে কোফ্যাক্টর এক্সপেনশন, সেটা করলে বেটার হয়। আর তুমি যদি আলটিমেটলি মনে করো একটা নিয়ম করেই সব মানে ম্যাট্রিক্স, n সংখ্যক ম্যাট্রিক্স বা n মানে তোমাদের রো এবং কলামের সংখ্যা n আছে, তার মানে 5টা 6টা এরকম রো আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্য কোনো প্রসেস আর বাকি থাকে না, শুধুমাত্র তখন একটা প্রসেসই সহজ হয়। যেটা হলো সেটা আমরা কিন্তু এই যে আগের 4 লেসনে যে প্রসেসটা শিখে আসছি, রো এসিলন ফর্মে করে ওই যে 0 0 1 বাদ দিয়ে ইজিলি তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এখানে যে এক্সাম্পল ইভ্যালুয়েট 2 আছে, এটা কিন্তু একটু শর্টকাটে করা আছে, তোমরা এটা কিন্তু একটু মানে মানে এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই ম্যাট্রিক্সটার মান তো -18 আছে, এই মানটা তোমরা নিজেরা করে বের করে দেখাবে। আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টে এটা ইনক্লুড করে দিব যে এই ম্যাথটা এখানে যেভাবে করে দেওয়া আছে, এখানে কিন্তু অনেক শর্টকাটে করে দেওয়া আছে। এইভাবে আমরা করি নাই, আমরা যেভাবে করেছি, যেমন লিডিং ওয়ান বের করেছি তার নিচে 0 বানাইছি, সেইভাবে করে আমাকে দিবা। মানে তোমাদের এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, অ্যাসাইনমেন্টে তো আরো ম্যাথ থাকবে, বাট এই ম্যাথটাও অ্যাসাইনমেন্টে থাকবে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, এটা আমাদের খুবই দরকার, আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের দিকে আমরা যাচ্ছি বলছিলাম। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমাদের দরকার হবে। ইফ এ ইজ এনি n ক্রস n ম্যাট্রিক্স, দ্যাট মিনস এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, দেন and Cij is the cofactor of Aij, আমরা অলরেডি শিখেছি কোফ্যাক্টর নির্ণয় করা। দেন দ্য ম্যাট্রিক্স
সি মানে is called the matrix of cofactor form of A. তো আমাদের যে কোফ্যাক্টর আছে, একটা ম্যাট্রিক্সে যদি 9টা এলিমেন্ট থাকে বা 9টা এন্ট্রি থাকে, এই 9টা এন্ট্রির জন্য 9টা আমরা কোফ্যাক্টর পাবো। সেই 9টা কোফ্যাক্টরকে যদি একটা ম্যাট্রিক্সে লিখি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হবে কোফ্যাক্টর ফর্ম অফ এ। তার মানে ম্যাট্রিক্সের কোফ্যাক্টর নির্ণয় করে সেইটা থেকে যে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাকে বলা হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। খেয়াল করে দেখো, এই যে প্রথমে কোফ্যাক্টর নির্ণয় করার আগে আমার দরকার কি? মাইনর। প্রথমে মাইনর নির্ণয় করতে হবে, মাইনর নির্ণয় করে কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, তারপর পুরো কোফ্যাক্টরকে একটা ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে, এইটা হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবং the transpose of this matrix is called the adjoint of A and denoted by ADG A. তার মানে আমি adjoint বলেছি, ট্রান্সপোজ বলেছি। ট্রান্সপোজ মানে কি? এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পাবা, এর ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি? রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে। তার মানে C11 C12 C11 এটা ছিল কি আমাদের ফার্স্ট রো, এটা তখন ফার্স্ট কলম হয়ে যাবে, তখন এরকম আসবে C11 C12 ডট ডট C1n, এরকম করে কিন্তু ফার্স্ট রো ফার্স্ট কলম, সেকেন্ড রো সেকেন্ড কলম হয়ে যাবে। তো এই যে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। তো এটা কিন্তু অনেক বড় জিনিস যে আমি যখন অ্যাডজয়েন্ট নির্ণয় করব, আজকে প্রথম লেসন থেকে যা মানে আজকের লেসনের শুরু থেকে যেটুকু শিখে আসছি সবগুলোই কিন্তু এখানে দরকার হচ্ছে সংখ্যার মাধ্যমে। তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের মাইনর নির্ণয় করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের মাইনর থেকে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। প্রত্যেকটা কোফ্যাক্টর নিয়ে একটা নতুন ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সটাকে বলবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখানে কিন্তু মানে অনেকগুলো জিনিস মানে একসাথে আসছে। আজকের ক্লাসে অনেকগুলো যে টপিকস গুলো শিখিয়েছি, প্রত্যেকটা টপিকসে কিন্তু এই যে অ্যাডজয়েন্ট যখন বের করব তখন লাগবে। তো এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, বোঝা গেছে। লং প্রসেস। তো এখানে একটা অ্যাডজয়েন্টের আমরা ম্যাট্রিক্সের উদাহরণ দেখি। এক্সাম্পল অফ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। লেট একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করো। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমি কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। দেখো এখানে কোফ্যাক্টর কিন্তু ডাইরেক্ট করে দিয়েছে। আমি এখানে কোফ্যাক্টর নির্ণয় করা তোমাদের শিখিয়েছি, প্লাস আমি যে ভিডিওটা দিব ওই ভিডিওটাতে মানে করে দেওয়া আছে মানে কিভাবে এই প্রত্যেকটা আসছে। আমি এখানে মুখে বললাম না, মুখে বলে আসলে ওইভাবে লাভও নাই। আমি তোমাদের ওই ভিডিওটা দিলে তোমরা বুঝতে পারবে যে আমি হাতে কলমে দেখাই দেওয়া আছে, আর ইজিলি তোমাদের অলরেডি যেটা একটা আমি শিখিয়ে দিয়েছি তোমরা পারবে। C11 পজিশনে, C12 পজিশনে প্রত্যেকটা কোফ্যাক্টর নির্ণয় করা। প্রত্যেকটা কোফ্যাক্টর নির্ণয় করে বলেছে কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো দেখো প্রত্যেকটা C11 পজিশনে যেটা আছে সেটা ফার্স্ট পজিশনে, C12 পজিশনে যেটা আছে এখানে সেকেন্ড পজিশনে, C13 পজিশনে -16 আছে এটা বসালাম। এভাবে করে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাইলাম। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট বের করতে বলা হয়েছে। অ্যাডজয়েন্ট করলে কি করতে হবে? এটাকে ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলম হয়ে যাবে। এখানে ফার্স্ট রোতে আছে 12 6 -16, দেখো এটা ফার্স্ট রো হয়ে গেল, কলম হয়ে গেছে। এভাবে করে সেকেন্ড রো সেকেন্ড কলম, থার্ড রো থার্ড কলম হয়ে গেল। তো এখানে এটা পাইলাম আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝতে পারছি স্যার, পারবো এটা। ওকে, আজকের লেসন এই অ্যাডজয়েন্ট পর্যন্তই। এরপরের যে নেক্সট লেসনে দেখবো আমরা এটা থেকে ইনভার্সে যাইতে। তার মানে আজকের লেসনে যেটুকু রইলো ওইখান থেকেই আবার নেক্সট লেসনে ইনভার্স ম্যাট্রিক্স এর শুরু হবে। দুইটা পদ্ধতি শিখবো ইনভার্স ম্যাট্রিক্স এর, একটা শিখবো এই অ্যাডজয়েন্টের মাধ্যমে করা, আরেকটা শিখবো আমরা যে আমরা প্রত্যেকটাই বলেছি আমরা একটা এটাই শিখবো, আরেকটা শিখবো লিনিয়ারের যে প্রসেস ছিল সেইটার মাধ্যমে শিখবো। এই দুইটা প্রসেসেই আমরা শিখবো। ওকে, ওটা নেক্সট লেসনে। আজকের লেসন অ্যাডজয়েন্ট পর্যন্তই। তোমরা এখানে আইডি গুলো দিয়ে দাও, দিচ্ছ সময় নাকি? আর এরপরে যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই সেটা আমাকে বলবে, আমি বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে। ওকে স্যার। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই। আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।